আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণকে আর অবৈধ আখ্যা দেবে না যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক আইন পরিপন্থী বলছে ফিলিস্তিন। হংকং পরিস্থিতি অনিয়ন্ত্রিত হলে মানা হবে না, হুঁশিয়ারি চীনের। নিরাপত্তা বেষ্টনীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কি হবে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের কর্মপরিকল্পনা? সংখ্যালঘুদের সাথে দূরত্ব বৃদ্ধির শঙ্কা বিশ্লেষকদের। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। আবারও একতরফাভাবে ইসরায়েলের পক্ষ নিল ট্রাম্প প্রশাসন। এখন থেকে পশ্চিম তীরের অধিকৃত জায়গায় ইহুদি বসতি নির্মাণকে অবৈধ বলবে না যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওয়াশিংটনের এই অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন। বিষয়টিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছে তারা। 60-এর দশক থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখলে নিয়ে অবৈধ বসতি নির্মাণ করে আসছে ইসরায়েল। 2016 সালে বিষয়টিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দেয় জাতিসংঘ। ইহুদি আগ্রাসনের বিরোধিতা করে আসছিল ওয়াশিংটনও। সোমবার হঠাৎ করেই নিজেদের আগের অবস্থান বদলের সিদ্ধান্ত জানায় যুক্তরাষ্ট্র। মিত্র দেশের অন্যায় আচরণকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার কথা জানান ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের ব্যাপারে ওবামা প্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে সরে এসেছে ট্রাম্প সরকার, কারণ সাধারণ মার্কিনীদের চিন্তাভাবনার সাথে সেটা অসঙ্গতিপূর্ণ। সব পক্ষের বৈধতা ও বিতর্ক পর্যবেক্ষণ শেষে যুক্তরাষ্ট্রের বক্তব্য, অধিকৃত অঞ্চলে ইসরায়েলিদের বসতি স্থাপন আন্তর্জাতিক আইন পরিপন্থী নয়। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্বাভাবিকভাবে খুশি ইসরায়েল। বিষয়টিকে পররাষ্ট্রনীতির ঐতিহাসিক সাফল্য বলছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জেরুজালেমকে আমাদের রাজধানী ঘোষণা, গোলান মালভূমির উপর ইসরায়েলি সার্বভৌমত্ব স্বীকারের পর বসতি স্থাপন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত ঐতিহাসিক। এর মাধ্যমে এই ভূমির উপর ইসরায়েলের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা পেল। তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ ফিলিস্তিন। তাদের দাবি, ফিলিস্তিনি ভিটেমাটিতে বসতি নির্মাণ যুদ্ধাপরাধের সমতুল্য। অধিকৃত জমিতে ইসরায়েলের বসতি স্থাপন শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, বরং যুদ্ধাপরাধের শামিল। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিন্দনীয়। এর ফলে ইসরায়েলের পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান জানালো ট্রাম্প প্রশাসনও। এই ঘোষণা নতুনভাবে আঞ্চলিক উত্তেজনা ছড়াবে। 1978 সালে ফিলিস্তিনের ভূমি অধিগ্রহণ এবং সেখানে বসতি স্থাপন নিয়ে অবস্থান স্পষ্ট করে জিমি কার্টার প্রশাসন। সে সময় বলা হয়, ইসরায়েল কোনো পদক্ষেপ গ্রহণ করলে সেটা হবে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পরে সব প্রশাসনই কমবেশি সে নীতি অনুসরণ করে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টারগুলোয় আটক 1 লাখের বেশি শিশু। সোমবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এই তথ্য। শিশুদের অনেককেই বিচ্ছিন্ন রাখা হয়েছে অভিভাবকদের থেকে, যা পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। জানানো হয়, বিশ্বজুড়ে 18 বছরের কম বয়সী 70 লাখের বেশি শিশু পুলিশি হেফাজতে কিংবা কারাভোগ করছে। এদের মধ্যে অভিবাসন সম্পর্কিত ডিটেনশন সেন্টারগুলোয় রয়েছে 3,30,000-এর বেশি শিশু। আটকের এই হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। এছাড়া আইএসের সাথে সম্পর্কিত অন্তত 29,000 শিশু বন্দী আছে সিরিয়া ও ইরাকে। বিভিন্ন দেশে আটক যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত শিশুদের অপরাধী হিসেবে নয়, বরং ঘটনার শিকার হিসেবে বিবেচনার আহ্বান জাতিসংঘের। ট্রাম্প প্রশাসন ছোট ছোট শিশুদের বাবা মা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, বিশেষ করে মেক্সিকো সীমান্তে অভিবাসন সম্পর্কিত ইস্যুতে। সন্তান ও অভিভাবক উভয়ের জন্যই বিষয়টি অমানবিক। অনেকেই জানেন না কোথায় তাদের সন্তান কিংবা বাবা মা। এটা মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ওয়ালমার্ট সেন্টারের বাইরে এলোপাথারি গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 3 পথচারী। সোমবারের হামলায় আহত আরও 2 জন। স্থানীয় পুলিশ প্রশাসনের বিবৃতিতে জানানো হয়, চেইন শপটির পার্কিং লটে হয় গোলাগুলি। হতাহতরা সবাই শ্বেতাঙ্গ মার্কিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, এক দম্পতির পারিবারিক কলহের জেরে ঘটেছে প্রাণহানি। ঘটনাস্থলেই মারা গেছেন স্ত্রী, পলাতক স্বামী। তাকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অবশ্য হামলাকারীর মারণাস্ত্রের সন্ধান পেয়েছে নিরাপত্তা বাহিনী। চলতি বছর আগস্ট মাসেই টেক্সাসের শপিং মলে এলোপাথারি গুলি চালিয়ে 22 জনকে হত্যা করে এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। নিহতদের বেশিরভাগই ছিলেন মেক্সিকান নাগরিক।
হংকংয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা মেনে নেওয়া হবে না। আবারও বিক্ষোভকারীদের প্রতি হুঁশিয়ারি চীনা প্রশাসনের। সোমবার রাতে অভিযানের পর কিছুটা শান্ত, গেল কয়েকদিন ধরে উত্তপ্ত পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি। পুরো ক্যাম্পাস এলাকা ঘিরে রেখেছে পুলিশ। পালানোর চেষ্টার সময় আটক করা হয়েছে অনেককে। পুরো শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। পুরো ক্যাম্পাস জুড়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন। পুলিশের দাবি, এখনও ক্যাম্পাসে অবস্থান করছে শতাধিক বহিরাগত বিক্ষোভকারী। যে কোনো মুহূর্তের সংঘাতের আশঙ্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে মঙ্গলবার সকাল থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা বিক্ষোভকারীদের। আটক করা হয়েছে অনেককে। অস্ত্রধারীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার। হংকংয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের দায়িত্ব। আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। নিয়ম ভেঙে পুলিশ কারো ওপর চড়াও হবে না। অরাজকতা নিয়ন্ত্রণে দেশের জনগণের সহায়তা চাইছে। আন্দোলনকারীদের প্রতি আহ্বান, সংঘাত বন্ধ করুন। চরম অস্থিতিশীল পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী। ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা সত্যিই কোনো ধরনের সংঘাত চাই না। তবে ভয়াবহ বিষয় হলো অস্ত্র কারখানায় পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়। আবারও বলছি, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ। তবে দাঙ্গা থেকে বিরত থাকতে হবে আন্দোলনকারীদেরও। চলমান সহিংসতার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চীনা প্রশাসন। আবারও হুঁশিয়ারি, সংঘাত বন্ধ না হলে কঠোর ব্যবস্থা গ্রহণের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। চীনের সানজি প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 15 শ্রমিক। মঙ্গলবারের এই দুর্ঘটনায় আহত আরও 9 জন। পিং ওয়াও কাউন্টির ওই খনিতে মধ্যরাত 1:50 নাগাদ ঘটে জোরালো বিস্ফোরণ। প্রাদেশিক কয়লা খনি নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুসারে ঘটনার সময় খনিতে কাজ করছিলেন 35 শ্রমিক। এদের মধ্যে 11 জন অক্ষত অবস্থায় পালাতে পেরেছেন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। খনি এলাকা কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রাখা হয়েছে। শ্রীলঙ্কার সংখ্যাগুরু সিংহলীদের কাছে তিনি যুদ্ধনায়ক, কিন্তু সংখ্যালঘুদের কাছে মূর্তিমান বিভীষিকা। নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে কি আদৌ রক্ষা করতে পারবেন সর্বসাধারণের অধিকার? বিশ্লেষকদের অভিমত, দেশের ক্রান্তিলগ্নে আবারও তিনি করতে পারেন পেশিশক্তির ব্যবহার। শুধু তাই নয়, সংখ্যালঘুদের সাথেও তৈরি হবে দূরত্ব। জাতীয় নিরাপত্তা সমুন্নত রাখতে নতুন সরকার শতভাগ দায়িত্ব পালন করবে। দেশকে সন্ত্রাসবাদ, জঙ্গি তৎপরতা এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচাতে একযোগে কাজ করব। সবাইকে বলবো, শ্রীলঙ্কার সমৃদ্ধিতে এগিয়ে আসুন। তামিল যুদ্ধের টার্মিনেটর হিসেবে খ্যাত শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট শপথে ঐক্যের ডাক দিলেও আতঙ্কিত দেশের সংখ্যালঘুরা। এখন থেকেই চলছে তার সরকার পরিচালনার হিসাব নিকাশ। বিশ্লেষকদের অভিমত, সাবেক সেনানায়ক দেশের সংকট নিরসনে নেবেন সামরিক হস্তক্ষেপের মতো দ্রুত সমাধান, যা দীর্ঘমেয়াদে ছড়াবে অস্থিরতা। পরিস্থিতি মোকাবেলার দক্ষতার কারণেই এবার শ্রীলঙ্কানদের পছন্দের শীর্ষে ছিলেন গোতাবায়া রাজাপাকসে। কারণ অতীতেও দ্রুত সমাধানের মাধ্যমে ক্রান্তিলগ্ন থেকে দেশকে উদ্ধার করেছেন তিনি। এবার সবাইকে সাথে নিয়ে নিরাপত্তা রক্ষা, দুর্নীতি কেলেঙ্কারি দমন, উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজাপাকসে। গোতাবায়া মূলধারা রাজনৈতিক নন, তিনি আগাগোড়া সামরিক চিন্তাধারা সম্পন্ন। সুতরাং আলোচনা নয়, বরং পেশিশক্তি হতে পারে তার সমাধানের পথ। তামিল আর মুসলিমদের সাথে সেতু বন্ধন তৈরির ক্ষেত্রে তিনি সবচেয়ে বাজে পছন্দ, কারণ আতঙ্কিত সংখ্যালঘুরা তাকে মাত্র 10% ভোট দিয়েছে। সরকার গঠন নিয়েও চলছে কানাঘুষো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী পদে গোতাবায়া বসাবেন ভাই মাহিন্দা রাজাপাকসেকে। মন্ত্রী পরিষদেও থাকবে এই পরিবারেরই প্রতিনিধিত্ব। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এক দশকের সবচেয়ে জোরালো বিক্ষোভে এখনও উত্তপ্ত ইরাক। রাজধানী বাগদাদের নতুন নতুন এলাকা দখলের দাবি বিক্ষোভকারীদের। গেল কয়েকদিনের মতোই সোমবারও বাগদাদের রাজধানী উত্তাল ছিল আন্দোলনে। কড়া নিরাপত্তা উপেক্ষা করে রাজধানীর সুরক্ষিত এলাকার দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় দুপক্ষের। এদিকে বলিভিয়ায় তুমুল সংঘর্ষে জড়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা। সোমবারের আন্দোলনে যোগ দেয় কৃষক, শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ।
বিক্ষোভকারীদের দমনে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছড়ে পুলিশ, আটক করা হয় অনেককে। সরকারের পতন ও আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত জর্জিয়ায়। পরিস্থিতির নিয়ন্ত্রণে মাঠে নামে কয়েকশো পুলিশ। সোমবার রাজধানী তিবিলিসিতে পার্লামেন্ট ভবনের সামনে হয় ব্যাপক সংঘর্ষ। মহারাষ্ট্রে শিবসেনার সাথে জোট বাঁধার ব্যাপারে সতর্কাবস্থা অবলম্বন করছে কংগ্রেস এনসিপি জোট। সোমবার সোনিয়া গান্ধীর সাথে বৈঠকের পর সরকার গঠন ইস্যুটি এড়িয়ে যান শারদ পাওয়ার, জোর দেন আলোচনায়। সরকার গঠন বিষয়ে সোনিয়া গান্ধীর সাথে কোনো আলোচনা হয়নি, বরং মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি। স্পষ্ট বলতে চাই, কারো সহায়তা ছাড়া আগেও মহারাষ্ট্রে কংগ্রেস এনসিপি ক্ষমতায় এসেছিল। প্রয়োজনে সেই পথ বেছে নেব। তবে একক বা জোটবদ্ধভাবে সরকার গড়লেই তো হবে না, নিশ্চিত করতে হবে সংখ্যাগরিষ্ঠতা। সিয়াচেন হিমবাহের উত্তরাঞ্চলে বরফ ধসে প্রাণ গেছে 4 ভারতীয় সেনার। এই ঘটনায় মৃত্যু হয়েছে আরও 2 বেসামরিক ব্যক্তির। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করে এই তথ্য। 8 জনের একটি টহল দলের সদস্য ছিলেন জওয়ানরা। সেনা মুখপাত্র জানান, দলটি 18,000 ফুট উঁচুতে অবস্থানকালে বিকেল 3টা নাগাদ ভারী তুষারপাত শুরু হয়। এর মধ্যেই বরফ ধস হলে চাপা পড়েন তারা। দ্রুত হেলিকপ্টারে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে মারাত্মক ঠান্ডায় আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয় সেখানে। ভারত পাকিস্তান সীমান্তে 20,000 ফুট উঁচুতে রয়েছে সিয়াচেন হিমবাহ। সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু সেনাঘাঁটি এখানে অবস্থিত। লড়াই সংঘাতের চেয়ে প্রাকৃতিক দুর্যোগেই এই হিমবাহে সেনাদের হতাহতের ঘটনা বেশি ঘটে। আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে প্রাণ হারিয়েছে দেশটির কমপক্ষে 24 সেনা সদস্য। সোমবারের সংঘাতে আরও 29 সেনা গুরুতর আহত। মালির প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানান, আহতদের মধ্যে রয়েছেন প্রতিবেশী নাইজারের সেনা সদস্য। তাদের দেয়া হচ্ছে জরুরি চিকিৎসা সেবা। বিবৃতিতে আরও বলা হয়, সীমান্তবর্তী গাঁও এলাকায় সামরিক অভিযানে 17 জঙ্গির মৃত্যু হয়। আটক করা হয়েছে শতাধিক চরমপন্থীকে। টুইট পোস্টে মালির সেনাবাহিনী জানায়, অভিযানটিতে সেনাদের ব্যবহৃত প্রায় 70টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে জঙ্গিরা। জাতিসংঘের হিসাব অনুসারে চলতি বছর সন্ত্রাসী হামলায় মালি ও বুর্কিনা ফাসোয় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 1,500 বেসামরিক। জরুরি ভিত্তিতে 1 লাখের বেশি মানুষের সহায়তা প্রয়োজন। স্মরণকালের প্রবল জোয়ারে প্লাবিত ইতালির ভেনিসের বেশিরভাগ এলাকা থেকেই পানি সরেনি এখনও। ক্ষতিগ্রস্ত প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বড় ধরনের জোয়ার না হলেও সোমবারও পানিতে ডুবেছিল সেন্ট মার্কস স্কোয়ার সহ ঐতিহাসিক নিদর্শনগুলো। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার সুযোগে ভেনিস ছেড়ে যেতে শুরু করেছেন পর্যটকরা। এদিকে ভয়াবহ তুষারপাতের কবলে ইতালির উত্তরাঞ্চল। বন্যা ও ভূমিধসের আশঙ্কায় জারি হয়েছে রেড অ্যালার্ট। বলজানো প্রদেশে তুষার গলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়িঘর। তুষার ঝড়ে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়া। বেশ কিছু শহরে জারি হয়েছে জরুরি অবস্থা। রেল সহ মারাত্মক ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। সত্যিকারের স্পাইডারম্যান খ্যাত ফরাসি নাগরিক এলিয়ান রবার্ট যেন অদম্য। কোনো সরঞ্জাম ছাড়াই নিমেষে 50-60 তলা আকাশচুম্বী ভবন বেয়ে ওঠেন তিনি। গড়ছেন একের পর এক রেকর্ড। 44 বছরে শতাধিকবার আটক হলেও থামেনি নেশা। প্রথম দেখাতে মনে হবে স্পাইডারম্যান সিরিজের নতুন কোনো মুভির শুটিং চলছে। সেফটি বেল্ট পরে ক্রেনের সাহায্যে ভবন বেয়ে বেড়াচ্ছেন নায়ক। কিন্তু না, এটি কোনো শুটিং নয়। কোনো সরঞ্জাম ছাড়াই আকাশচুম্বী ভবন বেয়ে বেড়াচ্ছেন 57 বছর বয়সী ফরাসি এই আরোহী। 44 বছর ধরে উঁচু উঁচু ভবন বেয়ে ওঠাই যার নেশা হয়ে দাঁড়িয়েছে। মন চাইলেই উঠে পড়ছেন 40, 50 কিংবা 60 তলায়। 57 বছর বয়সে এখনো বেশ দারুণভাবে ভবন বেয়ে উঠতে পারছি। আশা করছি আরো 10 থেকে 15 বছর এটি চালিয়ে যেতে পারবো। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু নিজ দেশেই নয়, তার লক্ষ্য বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলো। গেল আগস্টে হংকংয়ে চলমান বিক্ষোভে গিয়ে 68 তলা ভবনে উঠে উড়িয়েছেন পতাকা। অনেকেই মৃত্যু ঝুঁকির জন্য জীবন বীমার কথা ভাবছেন, কিন্তু আমার কাছে বীমা মানে আমার দৃঢ় মনোভাব, মস্তিষ্ক আর পরিশ্রম। যা করতে চাই তা মন দিয়ে চেষ্টা করব, তাহলেই সফলতা সম্ভব। তার ঝুঁকিপূর্ণ এই নেশায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি কেউ। নিরাপত্তার কারণে প্রশাসনের হাতে আটক হয়েছেন অন্তত 120 বার। ভক্তদের কাছে তকমা পেয়েছেন রিয়েল স্পাইডারম্যান। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।
এই ছিল যমুনা আইডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ।